নজিরবিহীন জনশ্রোতা রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন, এমন শিরোনামে গুরুত্বের সাথে খবর প্রচার বিশ্ব মিডিয়ায়। 3 বারের প্রধানমন্ত্রীর মেয়াদে মাত্র 2 বার ভারতে যান বেগম খালেদা জিয়া। তার জানাজায় জয়শঙ্করের যোগ দেয়া কোন ইঙ্গিত দিচ্ছে? সোমালিল্যান্ডে ইসরায়েলের উপস্থিতি নিয়ে হুঁশিয়ারি হুতিদের, ফিলিস্তিনিদের কি সেখানে নেবার ষড়যন্ত্র করছেন নেতানিয়াহু? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। নজিরবিহীন জনস্রোতের অংশগ্রহণে জানাজা শেষে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে, এমন শিরোনাম করেছে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমগুলো। বিবিসি, আল জাজিরা, রয়টার্স, এনটিভি ও ডন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খুবই গুরুত্বের সাথে প্রচার করেছে বেগম জিয়ার জানাজা ও দাফনের খবরটি। জানাজা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। লাখ লাখ মানুষের ঢলের মাঝে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এই জানাজা ও দাফন নিয়ে কি বলছে বিশ্ব মিডিয়া? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর দাফন, শোক জানাতে বিশাল জনতার ভিড়, এমন শিরোনামে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর প্রকাশ করেছে ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসি। প্রতিবেদনে বলা হয়, জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে বেগম জিয়ার মরদেহ জানাজার জন্য জাতীয় সংসদ ভবনে নেওয়া হয়। এর আগে বেগম জিয়ার মরদেহ বহনকারী গাড়ি এবং পরে তার জানাজার দৃশ্য সরাসরি সম্প্রচার করে সংস্থাটি। গুরুত্বের সাথে সংবাদ প্রচার করেছে বার্তা সংস্থা রয়টার্সও। সেখানে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকার রাস্তায় নেমেছে লাখো শোকার্ত মানুষের ঢল, এমন শিরোনাম ছিল তাদের। খবরে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকায় বিপুল পরিমাণ সাধারণ জনগণের সমাগম। জনস্রোতের একটি ভিডিও প্রকাশ করেছে রয়টার্স। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও উঠে এসেছে জননেত্রীকে শেষ বিদায়ের খবর। কিভাবে কঠোর নিরাপত্তা এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিয়েছে সংবাদ মাধ্যমটি। শোকস্তব্ধ জাতি প্রয়াত প্রধানমন্ত্রীর স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের খবরও স্থান পেয়েছে আল জাজিরার পাতায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফনে অংশ নিতে আগেই ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বেগম জিয়ার দাফনে তার অংশগ্রহণের খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। সাবেক প্রধানমন্ত্রীকে স্বামীর পাশে সমাহিত শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মতো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাহক দারও ঢাকায় এসেছেন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে। সাবেক প্রধানমন্ত্রীর চিরনিদ্রায় সমাহিতের খবর গুরুত্ব সহকারে প্রচার করেছে প্রতিবেশী দেশ পাকিস্তানের গণমাধ্যম ডন। প্রতিবেদনে উঠে এসেছে বেগম জিয়ার রাজনৈতিক অবদানের বর্ণনাও। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সংস্থাগুলো। শোক জানিয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের সম্মানজনক অবস্থান ও কূটনৈতিক ভারসাম্য রক্ষায় আমৃত্যু দৃঢ় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বড় শক্তির চাপে কখনো নত হননি তিনি। এককভাবে কোনো দেশের উপর বাংলাদেশকে নির্ভরশীল হতে হবে, এমন মনোভাবের তীব্র বিরোধী ছিলেন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। আর তাই বেগম খালেদা জিয়ার গুরুত্বকে কখনোই খাটো করে দেখতে পারেনি ভারত। সে কারণেই তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, এই সফর কিসের ইঙ্গিত দিচ্ছে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখতে বরাবরই সোচ্চার ছিলেন প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ভারত পাকিস্তানের মতো আঞ্চলিক বড় শক্তিগুলোর অনুগত না হয়ে তিনি অনুসরণ করেছেন সম্মানজনক কূটনীতির পথ। ভেতরে বাহিরে নানামুখী চাপ থাকলেও দিল্লির সঙ্গে বেগম খালেদা জিয়ার সম্পর্ক ছিল সংযত ও হিসাবী। 3 বার প্রধানমন্ত্রী হলেও তিনি ভারত সফর করেছেন মাত্র 2 বার। তবে কোনো ব্যক্তিগত ক্ষোভ থেকে নয়, বরং ভারসাম্য রক্ষায় এমন কূটনীতি ছিল রাজনৈতিক এবং কৌশলগত সিদ্ধান্ত। বিএনপি নেত্রীর ভারত নীতি নিয়ে নানা সময়ে দেখা গেছে আলোচনায় সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে, ভারত ও অন্যান্য দেশের সঙ্গে কেন কৌশলী সম্পর্ক বজায় রাখার পক্ষপাতী ছিলেন বেগম খালেদা জিয়া?
দেশীয় রাজনীতিতে ভারতের প্রভাব নিয়ে বাংলাদেশের বড় একটি জনগোষ্ঠীর মধ্যে রয়েছে দীর্ঘদিনের সন্দেহ ও অস্বস্তি। তবে বেগম খালেদা জিয়ার জানা যায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের উপস্থিতি এবং তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ দিল্লির সঙ্গে ঢাকার ভবিষ্যৎ সুসম্পর্কের ইঙ্গিত বহন করছে। নিজের শাসনামলে ভারতীয় প্রভাব কমাতে বেগম খালেদা জিয়া নিয়েছিলেন বাস্তব কিছু পদক্ষেপ। সহজ ট্রানজিট ও করিডোর সুবিধা দিতে অনীহা এবং দিল্লির অভ্যন্তরীণ ইস্যুতে সীমিত নিরাপত্তা সহযোগিতা ছিল উল্লেখযোগ্য পদক্ষেপ। এককভাবে ভারত নির্ভরশীলতার পরিবর্তে চীন, পাকিস্তান, সৌদি আরব সহ মুসলিম বিশ্বের সঙ্গে তিনি জোরদার করেছেন আন্তঃসম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় কৌশলগত দূরত্ব, জাতীয়তাবাদী অবস্থান ও পররাষ্ট্রনীতিতে ভারসাম্য। বেগম খালেদা জিয়ার এসব নীতির আদর্শিক ভিত্তি তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বহিঃশক্তির চাপ ও প্রভাব এড়ানোর লড়াইয়ে বিএনপি নেত্রীর রাজনৈতিক দর্শনের কেন্দ্রে ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। তিনি মনে করতেন দিল্লি কিংবা অন্য যে কোনো দেশের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা মানে নীতি নির্ধারণে পরোক্ষ হস্তক্ষেপ মেনে নেওয়া। দিল্লির সঙ্গে আওয়ামী লীগ সরকারের অতি ঘনিষ্ঠতা থাকলেও ভারসাম্যমূলক ভারত নীতিতে বরাবরই জোর দিয়েছেন বেগম খালেদা জিয়া। ভারতের মতো একটি বড় শক্তির বিপরীতে বাংলাদেশের যথাযোগ্য সম্মান ও ভারসাম্য ধরে রাখা ছিল বেগম খালেদা জিয়ার ভারত নীতির প্রধান লক্ষ্য। অনেক বিশ্লেষকের মতে এমন কঠোর অবস্থানে না থাকলে আরও আগেই বাংলাদেশ সম্পূর্ণভাবে ঢুকে পড়ত ভারতের কৌশলগত বলয়ে। বিপুল জনসমর্থন থাকলেও বেগম খালেদা জিয়ার ভারত নীতি নিয়ে রয়েছে নানা সমালোচনা। দিল্লির সঙ্গে দূরত্বের কারণে বাণিজ্য, পানি বণ্টন এবং আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ সম্ভাব্য সুবিধা হারিয়েছে রয়েছে এমন অভিযোগ। বড় শক্তির সঙ্গে সম্পর্ক মানেই আত্মসমর্পণ নয়, বরং প্রয়োজন হলে দৃঢ় অবস্থান নিয়ে কূটনৈতিক মর্যাদা আদায় করা সম্ভব, এমনটাই দেখিয়েছেন বেগম খালেদা জিয়া। দক্ষিণ এশিয়ায় ভারতের আঞ্চলিক প্রভাব বলয়ে থেকেও বাংলাদেশকে আলাদা কণ্ঠস্বর দেওয়ার জোর প্রচেষ্টা চালিয়েছেন তিনি। প্রয়োজনীয় দূরত্ব রাখলেও নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে কখনোই শত্রুতা চাননি তিনি। বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানজনক ও ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরিতে বেগম খালেদা জিয়া ছিলেন আমৃত্যু সচেষ্ট। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেবল অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের স্বার্থ রক্ষায় এক সাহসী ও ভিন্নধর্মী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন। ভারতের ওপর ঐতিহাসিক অতি নির্ভরশীলতা কাটিয়ে আনুষ্ঠানিকভাবে লোকেস্ট পলিসি বা পূর্বমুখী কূটনীতি গ্রহণ করেছিলেন তিনি। খালেদা জিয়ার দূরদর্শিতায় কিভাবে বদলে গিয়েছিল বাংলাদেশের অবস্থান, বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে আধুনিক জাতীয়তাবাদী দর্শনের দীপশিখা বেগম খালেদা জিয়া চিরবিদায় নিয়েছেন। তার এই মহাপ্রয়াণে কেবল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির একটি বর্ণাঢ্য ও তেজস্বী অধ্যায়ের সমাপ্তি ঘটল। নিভৃতচারী গৃহবধূ থেকে কালক্রমে আপসহীন নেত্রী হয়ে ওঠা বেগম জিয়ার রাজনৈতিক জীবনের অন্যতম গৌরবোজ্জ্বল স্তম্ভ ছিল তার সুদূরপ্রসারী ও দৃঢ়চেতা পররাষ্ট্রনীতি। তিনি কেবল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আদর্শকে বহন করেননি, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মমর্যাদাকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছিলেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেবল অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের স্বার্থ রক্ষায় এক সাহসী ও ভিন্নধর্মী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন। ভারতের ওপর ঐতিহাসিক অতি নির্ভরশীলতা কাটিয়ে আনুষ্ঠানিকভাবে লুক ইস্ট পলিসি বা পূর্বমুখী কূটনীতি গ্রহণ করেছিলেন তিনি। ভারতের সাথে বাণিজ্যিক ভারসাম্যহীনতা এবং আঞ্চলিক আধিপত্যের চাপের বিপরীতে এই নীতি বাংলাদেশকে একটি বিকল্প শক্তির বলয় খুঁজে পেতে সাহায্য করেছিল। ভারতের ফারাক্কা বাঁধের পানি বণ্টন ইস্যুকে তিনি জাতিসংঘ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছিল। এই নীতির মূল উদ্দেশ্য ছিল কেবল দক্ষিণ এশিয়ার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে চীন, জাপান, থাইল্যান্ড এবং মিয়ানমারের মতো দেশগুলোর সাথে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক জোরদার করা। এই নীতির ফলে থাইল্যান্ড এবং মিয়ানমারের সাথে সড়ক যোগাযোগ এবং এশিয়ান হাইওয়ে প্রকল্পের মতো বিষয়গুলো গুরুত্ব পেতে শুরু করে। খালেদা জিয়ার শাসনামলকে চীন বাংলাদেশ সম্পর্কের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়। 2002 সালে তার বেইজিং সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খালেদা জিয়া সে সময় চীনা প্রধানমন্ত্রী ঝু রংজির সাথে দেখা করেন এবং এক চীন নীতির প্রতি সমর্থন জানান।
এছাড়া দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা আজও বাংলাদেশের সামরিক সরঞ্জামে বড় অংশের যোগানদাতা হিসেবে চীনের অবস্থান নিশ্চিত করে রেখেছে। বর্তমান বাংলাদেশে চীনের যে বিশাল বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন আমরা দেখছি, তার অনেকগুলোরই প্রাথমিক ভিত্তি স্থাপিত হয়েছিল খালেদা জিয়ার শাসনামলের সেই দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের স্বপ্নদ্রষ্টা। স্বামীর সেই উত্তরাধিকারকে অত্যন্ত গুরুত্বের সাথে এগিয়ে নিয়েছিলেন খালেদা জিয়া। 1993 সালে ঢাকায় অনুষ্ঠিত 7ম সার্ক সম্মেলনে তিনি প্রথম নারী হিসেবে সার্কের চেয়ারপারসন নির্বাচিত হন। তার সময়ই দক্ষিণ এশিয়ায় মুক্ত বাণিজ্য অঞ্চল বা সাফটা গঠনের প্রাথমিক আলোচনা ও উদ্যোগ গতি পায়। বেগম খালেদা জিয়ার পূর্বমুখী কূটনীতি কোনো সাময়িক কৌশল ছিল না, বরং এটি ছিল ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এশিয়ার উদীয়মান শক্তিগুলোর সাথে তিনি যে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করেছিলেন, তা আজও বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কাজ করছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। সোমালিল্যান্ড ইস্যুতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও ইয়েমেনের হুতি যোদ্ধাদের মাঝে। সোমালিল্যান্ডে ইসরায়েলের যে কোনো উপস্থিতিকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করার কড়া সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এ ধরনের উপস্থিতি সোমালিল্যান্ড এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে তারা। মিস ফজলে রাব্বির আরও একটি ডেস্ক রিপোর্ট। সোমালিয়ার একটি অংশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে সোমালিয়া ও আফ্রিকান ইউনিয়ন। এবার সোমালিল্যান্ড ইস্যুতে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। সোমালিল্যান্ডে ইসরায়েলের যে কোনো উপস্থিতিকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের গোষ্ঠীটির প্রধান আবদেল মালিক আল হুথি এক বিবৃতিতে বলেন, সোমালিল্যান্ডে ইসরায়েলের যে কোনো উপস্থিতিকে আমাদের সশস্ত্র বাহিনী একটি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে, কারণ এটি সোমালিল্যান্ড এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। 29 ডিসেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সোমালিল্যান্ডের অবস্থান এডেন উপসাগরের তীরে, যা সরাসরি ইয়েমেনের উল্টো দিকে এবং বাবেল মানদেব প্রণালীর ঠিক পাশেই অবস্থিত। বিশ্বের প্রায় 1/3 জলপথের বাণিজ্য এই পথেই পরিচালিত হয়। 2023 সাল থেকে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। সোমালিল্যান্ডের উপকূল রেখা থেকে হুথিদের মূল ঘাঁটি হোদেইদার দূরত্ব 300 থেকে 500 কিলোমিটার। ফলে ইসরায়েলের জন্য সোমালিল্যান্ড একটি ফরওয়ার্ড ডিফেন্স বা সম্মুখ প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে কাজ করবে। বিশ্বে ইসরায়েলি প্রথম দেশ যারা এই অঞ্চলটিকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলের এই স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো। রবিবার এক জরুরি সংবাদ সম্মেলনে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ বলেছেন, ইসরায়েল বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এটি স্থিতিশীলতার জন্য একটি হুমকি। চলতি বছরের মার্চে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন বার্তা সংস্থা এপি, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছিল, গাজা উপত্যকা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের স্থানান্তরের জন্য পূর্ব আফ্রিকার 3টি দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সম্ভাব্য ওই 3টি দেশের নাম হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল সুদান, সোমালিয়া এবং সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডের কথা। ফলে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে স্থানান্তরের সন্দেহ আরও তীব্র হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বছর জুড়ে মধ্যপ্রাচ্যের দেশে দেশে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের মতো প্রভাবশালী আরব রাষ্ট্রগুলো ছাড়াও যুক্তরাষ্ট্রের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নোবেল শান্তি পুরস্কারের আশায় মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি আগ্রহ কম বেশি সবার নজর কেড়েছে। এতে সহিংসতার ব্যাপক বিস্তার আর তথাকথিত জঙ্গি তৎপরতা অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও বছর শেষে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। এতে আসছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আগামী বছর কেমন হবে তা নিয়ে শঙ্কা বাড়ছে। এর কারণ কি? বরাবরের মতো এবারও কি দূর থেকে কূটকৌশলের কলকাঠি নাড়ছেন পশ্চিমা নেতারা? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ক্ষমতার ভরকেন্দ্রের আকস্মিক পরিবর্তন আর অস্ত্রের ব্যবহারের পরিবর্তে কূটনৈতিক মধ্যস্থতাকে গুরুত্ব দেয়ায় 2025 সালের শুরু থেকে গাজা ভূখণ্ড ছাড়া মধ্যপ্রাচ্যের দেশে দেশে সহিংসতার মাত্রা ছিল
তুলনামূলক নিয়ন্ত্রণে। এর পেছনে কম বেশি ভূমিকা রেখেছেন নোবেল শান্তি পদক প্রত্যাশী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলী সংযমী আচরণ। যদিও বছরের শেষে উল্টো বাতাস বইতে শুরু করেছে। পরিস্থিতি আবার উত্তপ্ত হচ্ছে সিরিয়া, তুরস্ক, ইরান, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে। এর কারণ কি? অন্তরালে কি শুধুই অভ্যন্তরীণ সংকট, নাকি কলকাঠি নাড়ছে পুরানো খেলোয়াড়রা? স্বৈরশাসক বাশার আল আসাদ দেশ ছেড়ে পালানোর বছর না ঘুরতেই গোলাগুলি আর রক্তের হোলি খেলা শুরু হয়েছে সিরিয়ায়। আবার চোখে পড়ছে শাহজাহানের যুদ্ধংদেহী তৎপরতা। উবে গেছে প্রাণ নিয়ে বাড়ি ফেরার ভরসা। কারো মতে এককালের জঙ্গি নেতা, যুক্তরাষ্ট্রের আস্থাভাজন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাবহর প্রত্যাহারের দাবি তোলায় ঝামেলার সূত্রপাত। গত নভেম্বরে যুক্তরাষ্ট্র সফরে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করিয়ে ডিসেম্বরের শুরুতে ইসরায়েলকে এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন শারা। এরপর নতুন করে আইএস জঙ্গি তৎপরতার আতঙ্ক ছড়িয়ে ডিসেম্বরেই সিরিয়ার শতাধিক অবস্থানে হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় অংশ নিচ্ছে জর্ডানের মতো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্ররা। ফলশ্রুতিতে শুধু আইএস নয়, সিরিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে জড়িয়ে পড়ছে কুর্দি বাহিনী এসডিএফ। প্রতিবেশী তুরস্কে কৌশলী পদক্ষেপে কুর্দি ওয়ার্কার্স পার্টি পিকেকের 4 দশকের দীর্ঘ সশস্ত্র সংগ্রাম মার্চে বিলুপ্ত হলেও ডিসেম্বরে আবার আলোচনায় আইএস জঙ্গি আর কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা। বিচ্ছিন্ন সহিংসতাই নয়, বড়দিন আর ইংরেজি নববর্ষ আয়োজনে হামলা পরিকল্পনা ফাঁসের ধোঁয়া তুলে পুরো ডিসেম্বর জুড়েই চলছে ধারাবাহিক ধরপাকড়। গ্রেফতারের সংখ্যা এরই মধ্যে 1000 ছাড়িয়েছে। জব্দ হয়েছে অস্ত্র ও বিস্ফোরক। চরম ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান। ফিলিস্তিনে বর্বরতার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলের স্বার্থবিরোধী কঠিন প্রতিরোধ গড়া ইয়েমেন 2025-এর জানুয়ারি থেকে যুদ্ধবিরতি মানলেও মে মাসে সংযমের শিকল ভেঙে ফেলে। আবার হামলা শুরু হয় ইসরায়েলের স্বার্থ লক্ষ্য করে। মধ্যবর্তী সময়ে মার্চ থেকে দফায় দফায় মার্কিন হামলায় ব্যাপক প্রাণহানি আর ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বছর শেষে 30 ডিসেম্বর ইয়েমেনের মুকাল্লা বন্দরে ব্যাপক হামলা চালায় সৌদি আরব। লক্ষ্য ছিল আরব আমিরাত থেকে জাহাজে যাওয়া সমরাস্ত্র আর শাহজাহানের চালান। অভিযোগের সমর্থনে প্রমাণ উত্থাপন করে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল এসটিসির ওপর থেকে আবুধাবির সমর্থন প্রত্যাহারের কড়া বার্তা দিয়েছে রিয়াদ। এর 24 ঘন্টা না যেতেই শর্ত মেনে ইয়েমেনে মোতায়েন করা আরব আমিরাতের সশস্ত্র বাহিনীকে ফেরত নেয়ার ঘোষণা এলে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী এডেনে সৌদি বিরোধী মিছিল নিয়ে নামেন বিক্ষুব্ধরা। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সাথে তেহরানের পাল্টাপাল্টি হুমকি আর মধ্যস্থতা আলোচনার সব সমীকরণ ভেঙে দেয় ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ। এই যুদ্ধের সুযোগে জুনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর নতুন করে পাল্টাপাল্টি হামলায় জড়ায়নি কোনো পক্ষ, বরং আগের মতো বাগযুদ্ধের ময়দানেই ব্যস্ত ওয়াশিংটন, তেহরান, তেল আবিব। থমথমে এই পরিস্থিতিতে ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশের ভেতরেই নয়া বিক্ষোভ সামলাতে হিমশিম অবস্থা তেহরানের। জন অসন্তোষের কারণ ইরানি মুদ্রার রেকর্ড দরপতন হলেও শুরুটা জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের পর। মূলত ট্রাম্প প্রশাসনের নানা কারসাজিতেই ধাপে ধাপে দর কমছে ইরানের মুদ্রা রিয়ালের। পরিস্থিতি এতটাই নাজুক যে 30 ডিসেম্বর ইরানি মুদ্রার বিপরীতে ডলার প্রতি বিনিময় হার ছিল 42,125 ইরানি রিয়াল। জনরোষের এই সুযোগের মোক্ষম ব্যবহারে ইরানের সরকারকে খাদের কিনারায় নেয়ার চেষ্টা হাতছাড়া করবে কি ট্রাম্প প্রশাসন? যার নজির দেখা গেছে 2022 সালে ইরানে হিজাব বিরোধী সহিংস আন্দোলনে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।